আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আমাদের হাতে চলে এসেছে চায়নাতে রিসেন্টলি রিলিজ হওয়া Redmi K80। শুরুতেই ধন্যবাদ দিতে চাই সেলটেক বিডিকে এই ডিভাইসটা খুব তাড়াতাড়ি আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। আপনারা হয়তোবা অনেকেই জানেন এই চাইনিজ ডিভাইসগুলো সেলটেক বিডি সবার আগে আনে এবং সবচেয়ে রিজনেবল প্রাইসেই ওরাই সেল করে। সেলটেক বিডির বিস্তারিত সব ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। সো যেটা বলছিলাম, এই হচ্ছে Redmi K80। চায়নাতে Redmi K80 এবং Redmi K80 Pro এই দুইটা ডিভাইস রিলিজ হয়েছে। K80 Pro তে দেওয়া হয়েছে Snapdragon 8 Elite এবং K80 তে দেওয়া হয়েছে Snapdragon 8 Gen 3। আমাদের গত ভিডিওতে আমরা যে ডিভাইসটি নিয়ে কথা বলেছিলাম iQOO Neo 10, সেটিতেও কিন্তু Snapdragon 8 Gen 3 সেই প্রসেসর দেওয়া হয়েছিল। এই ডিভাইসটা কিন্তু এটা খুবই ক্লোজ একটা কম্পিটিটর, দুটোর মধ্যে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো এই ডিভাইসটা চুজ করার পিছনে আরেকটা কারণ হচ্ছে there is a highest possibility এটা হয়তোবা এশিয়ার মার্কেটে পোকো F7 অথবা পোকো F7 Pro এই নামে রিলিজ হতে পারে। সো এই ডিভাইসটার ভালো দিক খারাপ দিক এই সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করবো আমার চ্যানেলটিতে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সো এক নজরে দেখে নেওয়া যাক বক্সের ভেতর কি আছে। তো ইনিশিয়ালি বক্সটা দেখতে কিন্তু ওপোর ফোনের মতো, চাইনিজ ভ্যারিয়েন্ট বলেই এর প্যাকেজিং বা বক্সটার ডিজাইন এরকম কিনা। বক্সের ভেতর আমরা পাচ্ছি খুব ভালো কোয়ালিটির একটা টিপিইউ কেস, একটা টাইপ সি কেবল থাকছে এবং 90 ওয়াটের একটা অ্যাডাপ্টার থাকছে। কথা বলা যাক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকে দেওয়া হয়েছে ডুয়েল টোনের গ্লাস ব্যাক, নিচের দিকে ম্যাট টেক্সচার এবং উপরের দিকে গ্লসি। ম্যাট টেক্সচারটার অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে, আবার অনেকের কাছে ভালো লাগবে না। আমার কাছে এই ম্যাট টেক্সচারের যে ডিজাইনটা আছে এটা খুব একটা ভালো লাগেনি। আমাদের রিভিউ ইউনিটটা মিন্ট গ্রিন কালারের, এছাড়াও এটা ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কালারে পাওয়া যাচ্ছে। সো যাই হোক, ম্যাট টেক্সচার হওয়ার কারণে এখানে ফিঙ্গারপ্রিন্ট কম পড়বে, কিন্তু উপরের দিকে ফিঙ্গারপ্রিন্ট আবার ঠিকই বেশি পড়বে। উপরে আছে সার্কুলার ক্যামেরা মডিউল, এটা দেখতে কিছুটা ভিভো X200 Pro এর মতো, কিন্তু ওটার তুলনায় এটা অনেক ছোট। তবে ক্যামেরা মডিউলটা ছোট হওয়ার কারণে এর ডিজাইনটা একটু মিনিমালিস্টিক লাগে। পেছনে দেওয়া হয়েছে গ্লাস ব্যাক এবং সাইডে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেমসের উপর সব ধরনের অ্যান্টেনা ব্যান্ডস আপনারা দেখতে পাবেন। IP68 রেটিং এতে দেওয়া হয়েছে। এর থিকনেস হচ্ছে 8.1 mm এবং এর ওজন হচ্ছে 206 গ্রাম। ওজনের দিক দিয়ে ডিভাইসটা একটু হেভি, কিছুটা হেফটি মনে হতে পারে, স্পেশালি যাদের হাত ছোট তাদের কাছে এই ডিভাইসটা কিন্তু বেশ ভারী মনে হবে। ডুয়েল স্টেরিও স্পিকারস দেওয়া হয়েছে এখানে এবং ডুয়েল ন্যানো সিম আছে এখানে। আয়ার ব্লাস্টারটা প্রথম দিকে আমি খুঁজে পাইনি, কিন্তু পরে দেখলাম এটা ক্যামেরা মডিউলে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, এটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যার কারণে ঘামা বা ভেজা হাতেও এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব স্মুথলি কাজ করবে। এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর দেওয়া হয়েছে, কাজে এর থেকে খুব ভালো হ্যাপটিক্স ফিডব্যাক পাবেন আপনি। ওভারঅল এর লুকস এবং ফিল ভালো লাগার মতোই। কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের 2K অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট আছে এতে। LTPO দেওয়া হয়নি, এতে দেওয়া হয়েছে LTPS। বেজেলস খুবই থিন কিন্তু সিমেট্রিক্যাল না, কিন্তু তারপরেও এটা কিন্তু নর্মালি ভিজিবল না। আপনি যদি একদম খুব খুঁচিয়ে দেখতে চান তখন আপনার মনে হবে যে এর বেজেলটা সিমেট্রিক্যাল না, কিন্তু আদারওয়াইজ এর বেজেল কিন্তু খুবই থিন, আমার কাছে ভালো লেগেছে। উপরের 5 হোল ক্যামেরা কাটআউটটাও খুবই ছোট এবং ফ্রন্ট গ্লাসে প্রোটেকশনে দেওয়া হয়েছে গরিলা গ্লাস 7i। একটা জিনিস খেয়াল করলাম, এখনকার দিনের অনেক ডিভাইসেই কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের বদলে গরিলা গ্লাস আই এর প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমি জানি না কেন, হয়তোবা কস্ট কাটিং এর জন্য এটা করে। ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 2176 হার্জের, যার কারণে গেমিং এর সময় খুব ভালো রেসপন্স পাবেন আপনি। সাথে আছে ডলবি ভিশনের সাপোর্ট এবং HDR10+। হাই ব্রাইটনেস মোডটা 1800 নিটসের, কাজেই এর ডিসপ্লেটা ম্যাক্সিমাম লিট হবে 1800 নিটস পর্যন্ত। তবে পিক ব্রাইটনেস হচ্ছে 3200 নিটস, অর্থাৎ আউটডোর ভিজিবিলিটিও এটা থেকে আপনি ভালো পাবেন। ওভারঅল ডিসপ্লে কিন্তু বেশ ভালো, ফ্ল্যাট, বেজেলস কম, স্মুথনেসও খুব ভালো, ব্রাইটনেসও ভালো। সো ওভারঅল এই ডিভাইসটার ডিসপ্লে কোয়ালিটি আসলেই ভালো। কথা বলা যাক পারফরমেন্স নিয়ে। এতে দেওয়া হচ্ছে এই বছরের শুরুর দিকের ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Gen 3, যেটা আমি শুরুতেই বলেছি। লাস্ট যে ডিভাইসটা রিভিউ করলাম iQOO Neo 10, সেটাতে কিন্তু Snapdragon 8 Gen 3 দেওয়া হয়েছে। এই প্রসেসরটা কিন্তু বছরের শেষের দিকে এসে এখন খুবই অপটিমাইজড হয়ে গেছে এবং যার কারণে এই প্রসেসরটা দিয়ে ফোনগুলোতে খুব ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। সো এটা 4nm এর একটা চিপসেট, এর অ্যান্টুটি স্কোর ছিল 1.2 মিলিয়নের কাছাকাছি। যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট, এর সিপিইউ থ্রোটলের রেজাল্ট খুব একটা ভালো আসেনি, 59%, বেশ ভালোই থ্রোটল করে আসলে।
সাথে আমরা পাচ্ছি LPDDR5X এবং UFS 4। এর UFS স্কোরও বেশ ভালো ছিল, অ্যারাউন্ড 1,75,76 এর কাছাকাছি, যেটা কিনা বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে আমার কাছে। এবং ডেফিনেটলি এটা দিয়ে গেমিং খুব ভালো করতে পারবেন আপনি, কাজেই হাইয়েস্ট গ্রাফিক্সে হাইয়েস্ট সেটিং এ এটা দিয়ে গেম খুব স্মুথলি আপনি খেলতে পারবেন। যেহেতু এই ডিভাইসটাতে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দেওয়া হয়েছে, কাজেই গেমিং পারফরমেন্স এর থেকে ভালোই পাওয়া যাবে। পারফরমেন্স নিয়ে আসলে তেমন কোনো প্রবলেম আপনি ফেস করবেন না। কথা বলা যাক সফটওয়্যার নিয়ে, এতে দেওয়া হয়েছে HyperOS 2 পাওয়ার্ড বাই Android 15। এটা যদি পোকো F7 নামে বাংলাদেশে বা ইন্ডিয়াতে রিলিজ হয়, সেখানেও আশা করছি Android 15 এবং HyperOS 2 দেওয়া হবে। আর অন্যান্য অ্যাপসের কথা যদি বলি, এটা যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্ট, কাজে ম্যাক্সিমাম অ্যাপসই চাইনিজে, প্রচুর পরিমাণে প্রি ইনস্টলড অ্যাপস থাকছে এতে এবং প্রচুর পরিমাণে ব্লোটওয়্যার থাকছে। তবে আপনি গুগল সার্ভিসেস খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন, কাজে ওইদিকে খুব একটা সমস্যা ফেস করবেন না। কিন্তু এই ব্লোটওয়্যার, এই চাইনিজ অ্যাপগুলো আমার কাছে খুব বিরক্তিকর লাগে, অনেকের কাছে হয়তো এটা লাগবে না। তবে এর ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে আশা করছি সফটওয়্যার এক্সপেরিয়েন্সটা আরেকটু বেটার হবে, এবং ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট থেকে আশা করা যায় 3 থেকে 4 বছরের অ্যাটলিস্ট সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। কথা বলা যাক ক্যামেরা নিয়ে, রিয়ারে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা হচ্ছে লাইট হান্টার 800 এর সেন্সর, ওএস থাকছে এতে, যেটি দিয়ে ম্যাক্সিমাম আপনি 8K ভিডিও শুট করতে পারবেন 24 FPS এ। সেকেন্ডারি সেন্সরটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর। এখানে মূলত দুইটা সেন্সরই দেওয়া হয়েছে, তবে আমার মনে হয় সেকেন্ডারি যে সেন্সরটা এতে দেওয়া হয়েছে, এখানে চাইলে কিন্তু টেলিফোটো লেন্স দেওয়া যেত। এই একটা দিকে এই ফোনটা কস্ট কাটিং করেছে। ফ্রন্টে আমরা পাচ্ছি 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা দিয়ে আপনারা 4K তে ভিডিও শুট করতে পারবেন না, এখন এটা দিয়ে আপনারা ম্যাক্সিমাম 120p 60 fps এ ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্টের ক্যামেরাটা আমার কাছে কিছুটা ডাউনগ্রেড মনে হয়েছে। এটাও সনির IMX800 এর সেন্সর। তবে এই রিয়ারের ক্যামেরা দিয়ে ছবির কোয়ালিটি কিন্তু বেশ ভালোই আসে। যে কয়টা ছবি আমি তুলেছি অল্প কয়েকদিনের এক্সপিরিয়েন্সে, ছবি কিন্তু আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে। ডাইনামিক রেঞ্জ, পোর্ট্রেট শটস সবই ভালো এসেছে এটা দিয়ে। ইভেন সেলফি ক্যামেরা দিয়েও ছবি বেশ ভালোই আসে। যেহেতু এটা চাইনিজ ভ্যারিয়েন্ট, ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট না, ওইখানে হয়তোবা ছবির কোয়ালিটি আরেকটু ইমপ্রুভ হবে। তবে ইনিশিয়াল ইমপ্রেশনে আমি ইমপ্রেসড। ইভেন রিয়ারের এবং ফ্রন্টের ভিডিওর কোয়ালিটিও বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। সো ওভারঅল এর পিকচার কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে, এবং আমি আশা করি ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টে আরেকটু বেটার হবে। কথা বলা যাক ব্যাটারি নিয়ে, এতে দেওয়া হয়েছে 6550 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ডিভাইসটার থিকনেসের কথা যদি আপনি চিন্তা করেন, এটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। একটা জিনিস খেয়াল করলাম, রিসেন্টলি যে ডিভাইসগুলো রিলিজ হচ্ছে সবগুলোই কিন্তু থিকনেসের তুলনায় খুব হাই মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হচ্ছে, এবং এই ব্যাটারি ব্যাকআপের সাথেও এর থিকনেস এবং ওয়েট ডিস্ট্রিবিউশন কিন্তু আসলেই ভালো। এবং হ্যাভি ইউজেজে আপনি একদিন এবং লাইট ইউজেজে আপনি 1 থেকে 1.5 দিন পার করে দিতে পারবেন। 90 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে বক্সে। এতে আমরা পাচ্ছি Wi-Fi 7, ব্লুটুথ 5.4, NFC এই সব কিছুই দেওয়া হয়েছে এতে। কথা বলা যাক এর প্রাইসিং নিয়ে। চায়নাতে এই ডিভাইসটা রিলিজ হয়েছে 12GB 256GB বেস ভ্যারিয়েন্টে। সেটার প্রাইস হচ্ছে 2499 ইয়ান, যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে আসে প্রায় 41,000 টাকার মতো। তবে যেহেতু বাংলাদেশের মার্কেটে নতুন কোনো ডিভাইস আসলেই ওটার প্রাইসটা কিছুটা বেশি থাকে, এবং এটার প্রাইসটাও এখন একটু বেশি। প্রাইসটা বলে দিই, এই রিভিউটা বানানোর সময় এর প্রাইস ছিল 49,000 টাকা। তবে ডেফিনেটলি এর প্রাইসটা অনেক কমে আসবে, অ্যারাউন্ড 42 থেকে 43,000 টাকা প্রাইস রেঞ্জে চলে আসলে এটা কিন্তু খুব ভালো একটা ডিল হতে পারে আপনাদের জন্য। লেটস জাস্ট হোপ যে ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট বা বাংলাদেশে যদি এটা অফিসিয়ালি কখনো রিলিজ হয়, সেটার প্রাইসও এরকমই হবে। আপনারা এই ডিভাইসটা থেকে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর পাচ্ছেন, খুব ভালো স্পেক্স পাচ্ছেন, এর ডিসপ্লে টপ নচ, এর ক্যামেরাও মোটামুটি ভালো। সো ওভারঅল একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস হিসাবে Redmi K80 কিন্তু খুব ভালো একটা চয়েস হতে পারে। এই ডিভাইসটা সম্পর্কে কোনো অপিনিয়ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো Redmi K80 এই ডিভাইসটা নিয়ে এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।